নীতিমালা হলেও অ্যান্টিবডি কিট আমদানির অনুমতি নেই, কথা বলতে নারাজ স্বাস্থ্য মন্ত্রণালয়। নিয়ম ভেঙে কোটি টাকার সরকারি যন্ত্রপাতি পাঠানো হয় রিজেন্টে, যোগসাজশে ৩ কর্মকর্তা। বন্যায় দক্ষিণাঞ্চলে প্লাবিত নতুন নতুন এলাকা, আশ্রয় কেন্দ্রে দুর্গতরা, উত্তরে কমেনি দুর্ভোগ। অত্যাধুনিক হচ্ছে দেশের রাডার ব্যবস্থা, বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশে প্রতিষ্ঠা হবে নিয়ন্ত্রণ। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু, ভরা মৌসুমে নদীতে ইলিশ কম থাকায় হতাশ জেলেরা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে যাও পুরো খবরে। নীতিমালা চূড়ান্তের 1 মাস পরও অ্যান্টিবডি কিট আমদানির অনুমোদন দেয়নি সরকার। এ নিয়ে কথা বলতে নারাজ স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে অধিদপ্তর জানিয়েছে, উপজেলা পর্যায়ে জরিপের জন্য অ্যান্টিবডি কিট ব্যবহারের অনুমতি চেয়ে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ে। র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। আর এই প্রশ্নে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 জুন নীতিমালা চূড়ান্ত করে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, করোনা শনাক্তে নয়, অ্যান্টিবডি কিট ব্যবহার করা যাবে সেরো সার্ভেলেন্স, প্লাজমা থেরাপি ও গবেষণার কাজে। অপব্যবহার রোধে এই কিট ব্যবহার করা যাবে শুধু ল্যাবরেটরিতে। ঔষধ প্রশাসনের বিশেষজ্ঞ দল অ্যান্টিবডি টেস্ট কিটের ক্রাইটেরিয়া ঠিক করলেও এখনো চাহিদার কথা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। র্যাপিড টেস্ট কিট আমরা এখনো দেয়নি, সরকারের অনুমোদন নাই। কোন অর্গান বা ল্যাব আসে যদি সরকারের, তখন সেভাবে উপস্থাপিত হবে, সেভাবে অনুমোদনটা নিবে যে আমরা সার্ভিলেন্স করতে চাই, আমরা এটা করতে চাই, বা বিভিন্ন বিষয়গুলা নীতিমালায় উল্লেখ আছে। এখন আমরা এই কমিটির মিটিং এ বলবো, তখন তো আমরা মন্ত্রণালয় এবং এই অনুমোদনের পরে তখন স্বাস্থ্য অধিদপ্তর ওষুধ প্রশাসন থেকে বলবে যে এখন এটা যেটা আমরা অনাপত্তি করছি এটা দেওয়ার জন্য। নীতিমালা চূড়ান্তের 1 মাস পার হলেও এখনো অ্যান্টিবডি কিট আমদানির অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে এই অ্যান্টিবডি কিটের নীতিমালা সংশোধনের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, পর্যায়ক্রমে সব হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিটের ব্যবহার চালু হলে চিকিৎসা আরও সহজ হবে। WHO যেই কথাটা বলে এই টেস্ট অ্যান্টিবডি র্যাপিড অ্যান্টিবডি টেস্টের বেলা, তারা বলে যে এইটা দিয়ে ডায়াগনোস করা যাবে কিন্তু প্রেসক্রিপশন করা যাবে না। চিকিৎসার জন্য কিন্তু অ্যান্টিবডি টেস্টের প্রয়োজন আছে। এদিকে কিটের মানের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, IgG/IgM এর সেন্সিটিভিটি 90% ও স্পেসিফিসিটি 95% এমন কিটই আমদানির অনুমোদন দেওয়া হবে। আর সে কাজে এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা পড়েছে 20 থেকে 25টি প্রতিষ্ঠানের আবেদন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবেদনের 8 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় ঔষধাগার থেকে কোটি টাকারও বেশি দামি যন্ত্রপাতি পাঠানো হয় রিজেন্ট হাসপাতালে। আর সরকারি হাসপাতালের কোভিড রোগীর চিকিৎসায় কেনা এসব সরঞ্জাম রিজেন্টে যায় 3 কর্মকর্তার মৌখিক নির্দেশে। 7 মে কেন্দ্রীয় ঔষধাগার CMSD থেকে এসব যন্ত্রপাতি পৌঁছায় রাজধানী মিরপুর ও উত্তরা রিজেন্টের 2 হাসপাতালে। 2টি করে ডায়ালাইসিস মেশিন, ICU ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এসব সরঞ্জাম দিয়ে দিনে অন্তত 10 জন মুমূর্ষু কোভিড রোগীর চিকিৎসা সম্ভব। সরকারি হাসপাতালের জন্য কেনা হলেও এসব যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয় বেসরকারি রিজেন্ট হাসপাতালের 2টি শাখায়। অনুসন্ধানে দেখা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসানের মৌখিক নির্দেশে এসব যন্ত্রপাতি নিয়ে যায় রিজেন্ট হাসপাতাল।
7 মে দুপুর 1:05 কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের কাছে কোভিড রোগীর চিকিৎসার জন্য সরকারি যন্ত্রপাতি বরাদ্দ চেয়ে আবেদন করেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ওই চিঠিতেই ধার হিসেবে 4 ধরনের যন্ত্রপাতি রিজেন্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশ দেন সিএমএসডির তৎকালীন পরিচালক, যাতে স্বাস্থ্যসেবা বিভাগের সে সময়ের সচিবের মৌখিক সম্মতি থাকার কথা উল্লেখ রয়েছে। একই দিন রিজেন্ট হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম ছাড়ের আদেশে উল্লেখ করা হয় সিএমএসডির সাবেক পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের মৌখিক নির্দেশের কথা। আর এই আদেশ অনুসরণ করে সিএমএসডির 5 কর্মকর্তার স্বাক্ষর শেষে 7 মে রিজেন্টের মহাব্যবস্থাপক তারেক শিবলিকে বুঝিয়ে দেওয়া হয় সরকারি যন্ত্রপাতি। এসব বিষয়ে সিএমএসডির সাবেক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, যিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তারও বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানালেন আগের কর্মকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। না না না, আমি কোনো আমার মৌখিক নির্দেশে কেউ কোনদিন নিয়ে দিবে নাকি? আর আমি কাউকে কোনো মৌখিক নির্দেশ দেইনি। এদিকে রিজেন্ট হাসপাতালে যাওয়া সরঞ্জাম ফেরত আনতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন সিএমএসডির নতুন পরিচালক। তবে এসব যন্ত্রপাতি এই মুহূর্তে র্যাবের হেফাজতে সিলগালা থাকা রিজেন্টের 2 হাসপাতালে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রিজেন্ট হসপিটালে যে জিনিসপত্রগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল এ বিষয়ে আমাদের সম্যক ধারণা নেই। অর্থাৎ আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এটি মূলত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি তালিকা করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। অবৈধ ব্যবসা আর প্রতারণার দায়ে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমকে। তবে তাকে সহযোগিতা দেয়া সরকারি কর্মকর্তারা আছেন ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আর কোনো শাহেদ করিম যাতে গড়ে উঠতে না পারে, সেজন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির পদক্ষেপ চাইছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে র্যাবের অভিযোগ সেলে 6 দিনে জমা পড়েছে 160টি অভিযোগ। এতে 12.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে র্যাব। প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কাছ থেকে শাহেদকে নেওয়া হয়েছে র্যাবে। এদিকে জেকেজির করোনা জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ডাক্তার সাবরিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের প্রতারণার মামলার তদন্ত বুধবার ডিবি থেকে র্যাবে হস্তান্তর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শাহেদ ডিবির কাছে 10 দিনের রিমান্ডে থাকায় বৃহস্পতিবার আদালত থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি নেয় র্যাব। পরে রাজধানীর মিন্টো রোড থেকে শাহেদকে নিয়ে যাওয়া হয় উত্তরার র্যাব কার্যালয়ে। র্যাব জানাচ্ছে, প্রতারণার মামলার পর সাতক্ষীরায় দায়ের হওয়া শাহেদের অস্ত্র মামলারও দায়িত্ব পেয়েছে তারা। এ মামলায় শাহেদকে রিমান্ডে নিচ্ছে র্যাব। সাতক্ষীরা দেভাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। এদিকে শাহেদের বিরুদ্ধে প্রতিদিনই অভিযোগ সেলে আসছে নতুন নতুন অভিযোগ। 6 দিনেই 160টি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বেশিরভাগই প্রতারণার মাধ্যমে অর্থ আদায়। গণমাধ্যমে শাহেদের মামলার সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও র্যাব বলছে এ পর্যন্ত 48টি মামলার খোঁজ পেয়েছে তারা। সর্বমোট 60টি যে অভিযোগ আমাদের কাছে এসছে, এতে প্রায় 12.5 কোটি টাকার আর্থিক দুর্নীতির বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এছাড়াও জেকেজির করোনা জালিয়াতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। তারা ডাক্তার সাবরিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানাচ্ছে ডিএমপি। সাবরিনার কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তাদের অফিস থেকে যেসব ডকুমেন্ট জব্দ করেছি বা সংগ্রহ করেছি, সেগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা সাথে আরও 2 জন কর্মকর্তা তারা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন। রিজেন্ট ও জেকেজির প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে তদন্ত কর্মকর্তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার
আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। অনিয়ম দুর্নীতি নিয়ে বিতর্কে ডাক্তার আবুল কালাম আজাদ পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডাক্তার খুরশিদ আলম। 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ডাক্তার আবুল কালাম আজাদ। চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা 2021 সালের এপ্রিলে। তবে করোনা মোকাবিলায় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে পড়ে অধিদপ্তর। জেকেজির পর সামনে আসে রিজেন্ট কেলেঙ্কারি। এর জের ধরে 21 জুলাই পদত্যাগপত্র দেন ডাক্তার আজাদ। তা গৃহীত হয় বৃহস্পতিবার দুপুরে। এরপর সন্ধ্যায় আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এতে অধিদপ্তর মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয় অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এদিকে করোনার সময়ে অধিদপ্তরের সর্বোচ্চ পদে পরিবর্তন সমস্যা সমাধানে কতটুকু সহায়ক হবে সে প্রশ্ন তুলেছে জাতীয় কারিগরি কমিটি। ব্যক্তি সরাই তো আরেকটা ব্যক্তি আসবে। সিস্টেম যদি নষ্ট থাকে তাহলে ব্যক্তি বসে কি করবে? প্রভাব মুক্ত স্বাস্থ্য অধিদপ্তর, প্রভাব মুক্ত মন্ত্রণালয় দরকার। আর সেটার জন্য মোটা দাগে মূল কাজ হবে যে আমাদের স্বাস্থ্য সেক্টরকে ঢেলে সাজানো দরকার, সংস্কার দরকার। চলমান পরিস্থিতিতে নতুন পরিচালককে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছে টিআইবি। যে প্রেক্ষিতে নতুন মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করছেন সেটি তাকে এক ধরনের চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জ এবং বড় ধরনের সুযোগও সৃষ্টি করে দিচ্ছে বলে আমি মনে করি। তার যেটি প্রথম দেখার বিষয় হবে সেটা হচ্ছে তার যে নিজস্ব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং যদি তার পর্যাপ্ত সৎ সাহস এবং দৃঢ়তা থাকে তাহলে তার পূর্বসূরির মতো তিনি একই ফাঁদে পা দিবেন না। অন্তত এই জিনিসটি নিশ্চিত করার তার সর্বোচ্চ প্রয়াস হবে। এর আগে অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালকের দায়িত্ব পান ডাক্তার ফরিদ হোসেন মিয়া। আমিনুল হাসানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি হওয়ায় তার স্থলাভিষিক্ত হন ডাক্তার ফরিদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ক্ষমার অযোগ্য মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বিএনপির অপ্রত্যাশিত বাক্যবাণের আতঙ্কে আছে। সরকারি হিসাব মতেই দেশে প্রতিদিন গড়ে 40 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংকটকালে পুরো জাতি যখন উদ্বিগ্ন তখন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, স্বাস্থ্য খাতের এসব দুর্নীতির দায় সরকারকেই বহন করতে হবে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এ সময় তিনি সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বিচার দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব একথা বলেন। এদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সেতু নির্মাণে জাইকার সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে, যা অপ্রত্যাশিত। তারা আসলে মানসিকভাবে বিপন্ন। তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন মানুষ নাকি আতঙ্কে আছে। ঠিকই বলেছেন তিনি। মানুষ বিএনপির কর্মহীন, প্রত্যাশাহীন বাক্যবাণের আতঙ্কে আছে। তিনি বলেন, জনগণের রোষানলের ভয়ে বিএনপি এখন করোনার মতোই রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছেন। অন্যদিকে দুপুরে সচিবালয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে যে কয়েকটি দেশে করোনায় মৃত্যুর হার খুব কম, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। ভারত পাকিস্তানের চেয়েও বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অনেক কম, এবং এটি সম্ভবপর হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই করোনার ক্ষতি কমিয়ে আনা সম্ভব হচ্ছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা সেজে চুরি করা একটি চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ বলছে, পণ্য দেখা ও দরদামের নামে দোকানিকে ব্যস্ত রেখে বাকিরা চুরি করত নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র।
ফেনীর সোনাগাজীর একটি দোকানে টাকা গুনছিলেন এক ব্যবসায়ী। এর কিছুক্ষণ পর প্রথমে কালু ও পরে নুরু নামে দুজন প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ তারা বিভিন্ন জামাকাপড় যাচাই করে দেখেন। এক পর্যায়ে কৌশলে দোকান মালিকের টাকা হাতিয়ে নেন নুরু। একইভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এভাবেই চুরি করে আসছে কয়েকটি চক্র। বুধবার এমন একটি চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা জানায়, বিকাশ বা অন্য দোকানে হাজির হয়ে চক্রের সদস্যরা পণ্য পছন্দ বা দরদাম নিয়ে দোকানিকে ব্যস্ত রাখত। এই সুযোগে অন্য সদস্যরা টাকা, ল্যাপটপ, মোবাইল সহ অন্যান্য পণ্য চুরি করত। এরা বিভিন্ন সময় দোকানদারকে ব্যস্ত রেখে কয়েকজন সদস্য, অন্য সদস্যরা দোকানের থেকে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে বা অন্য কোনো দামি জিনিস নিয়ে সটকে পড়ে। এরা প্রফেশনাল চোর, সারা বাংলাদেশে এরা চুরি করে। আমরা তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এরা যশোর, ভোলা, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও এরা যেখানে সুযোগ পায় সেখানে চুরি করে। গোয়েন্দা পুলিশ আরও বলছে, আটক সবাই একই পরিবারের সদস্য। প্রায় 22 বছর ধরে চুরির সাথে জড়িত তারা। তাদের নামেও আছে একাধিক মামলা। আমরা একজনকে ফার্স্টে ধরি, তারপরে আস্তে আস্তে 7 জনকে আমরা ধরি এবং এদের সাথে আরও সদস্য থাকতে পারে, কিন্তু আমাদের এই অল্প সময় জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসে নাই। আমরা আশা করি এদেরকে রিমান্ডে পেলে আরও বিস্তারিত জানতে পারবো এবং তদন্তে আরও বের হয়ে আসবে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 36,500 টাকা, 2টি ল্যাপটপ, 7টি মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে কদমতলী থানায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে 600 পরিবারকে ফ্ল্যাটে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার বন্যা দীর্ঘ হওয়ার আশঙ্কা জানিয়ে বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ খুঁজে পেল নিজের ঠিকানা। কক্সবাজারের খুরুশকুল এলাকায় নির্মাণ করা 20টি ভবনে আশ্রয় মিলেছে 600-র বেশি পরিবারের। পুরো প্রকল্প বাস্তবায়ন হলে 139টি ভবনে ঠাঁই হবে 4000-এর বেশি পরিবারের। এটি জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবার সকালে প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পকে সুন্দর শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানান তিনি। যেখানে আমরা খেলার মাঠ, 14টা খেলার মাঠ, সবুজ এলাকা থাকবে, মসজিদ মন্দির থাকবে এবং অন্য ধর্মাবলম্বীও যদি থাকে, যে ধর্মাবলম্বী থাকবে তাদেরই যেমন মসজিদ মন্দির, প্রয়োজনে প্যাগোডা, গির্জা, যাদের জন্য তাদের ধর্ম পালনের সুযোগ আমরা সৃষ্টি করে দেব। বর্তমানে এখন মসজিদ মন্দির আমরা নিয়েছি। স্কুল থাকবে, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আমরা করে দেব। সেখানে পুকুর কাটা হয়েছে, যেখান থেকে সুপেয় পানি আপনারা পেতে পারেন, সেই পানি খাওয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না, সরকারের এই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে চলমান বন্যা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, বন্যায় ঘর ভাঙলে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন ও জীবিকা নিশ্চিতের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটন বিকাশের পরিকল্পনাও জানান প্রধানমন্ত্রী। নদীর উপরে কিন্তু ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সমুদ্র পাড়ে বহুতল ভবন নির্মাণের মধ্য দিয়ে পুনর্বাসনের নজির পৃথিবীতে নেই। আর এর মধ্য দিয়ে 3 দশকের উদ্বাস্তু জীবনের অবসান ঘটল কক্সবাজারের উপকূলবাসীর। আর তাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রাজধানী ঘিরে রাখা 4 নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। লাক্ষা, কালীগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে পূর্ব ঢাকার নির্মাঞ্চল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আর 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত হলে বুড়িগঙ্গার পানিও বিপদসীমার ওপরে চলে যেতে পারে। আগামী সপ্তাহে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বিপদসীমার ওপরে গিয়ে পদ্মার পানি ঢুকেছে ফরিদপুর পৌর এলাকার 24 ও 25 নম্বর ওয়ার্ডে। পানিবন্দী উপজেলার লক্ষাধিক মানুষ। শরীয়তপুরে নতুন করে প্লাবিত পৌর শহরের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের
20টি গ্রাম। জেলায় পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। ঢাকা শরীয়তপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ। পানি আইছে, পানির সময় তার কিছু পাইনি, কত সাহায্য বলে দিতেছে, আমরা তো পাইতেছি না। ঘরের ভিতরে পানি চলাচল খুব কষ্ট, গরু ছাগল কষ্ট, এই লেগে রাস্তায় আইছি। মুন্সিগঞ্জে পদ্মা সংলগ্ন টঙ্গিবাড়ি, লৌহজং ও শ্রীনগরের 17টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। 29টি গ্রামে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ও ভাঙন। মানিকগঞ্জের রাজধানী ঘিরে রাখা 4 নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। লাক্ষা, কালীগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে পূর্ব ঢাকা নিম্নাঞ্চল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আর 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত হলে বুড়িগঙ্গার পানিও বিপদসীমার ওপরে চলে যেতে পারে। আগামী সপ্তাহে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ডেমরার বালু নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। গত কয়েকদিন ধরে উজানের ঢলে ফুসে উঠেছে নদী। গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি বাড়ায় বৃহস্পতিবার বিপদসীমা অতিক্রম করে বালু নদী। এতে প্লাবিত হয়েছে নদীর 2 পাড় সহ কৃষি জমি। এর আগে ভারী বৃষ্টি ও 2 দফা ঢলে ঢাকা দক্ষিণ সিটির 70 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর, নন্দীপুর, ঠুলঠুলিয়া বাজার এরই মধ্যে প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন 2004 সালের পর এই এলাকায় এবারই পানি ঢুকেছে। বালু ও শীতলক্ষার পানি প্রতিদিনই বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে নারায়ণগঞ্জের লাক্ষার পানি 20 সেন্টিমিটার, তারাঘাট পয়েন্টে কালীগঙ্গা 93 সেন্টিমিটার, জাগিরে ধলেশ্বরী নদী বইছে বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে। এতে প্লাবিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটির গোরান, বনশ্রী, বাসাবো, আফতাবনগর, সাতারকুল ও ডেমরার নিম্নাঞ্চল। 5 থেকে 7 দিনের মধ্যে বুড়িগঙ্গা নদীও বিপদসীমা অতিক্রম করে যাবে। ডেমরা, নন্দীপাড়া, বাড্ডা, সাতারকুল, পোস্তগোলা, পুরনো ঢাকার বেশ কিছু অংশ, এই অংশগুলোতে আপনার মূলত আমাদের এই বন্যাটা, এই চলমান বন্যাটা বেশি প্রভাব বিস্তার করবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 1 সপ্তাহ সারা দেশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর ও মধ্যাঞ্চল, যার প্রভাব পড়বে ঢাকাতেও। আগামী একটা সপ্তাহ আমাদের জন্য খুব ক্রুশিয়াল, কারণ উজান থেকে বেশ পানি আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর উপর, বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধার উপরে বেশ চাপ সৃষ্টি হবে। বৃহস্পতিবার পর্যন্ত দেশের 20 নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনার পানি আগামী 24 ঘন্টায় সমতলে আরও বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা। বেড়িবাঁধ ও সরকারি আশ্রয়কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে অবস্থান করছেন দুর্গতরা। আর উত্তরাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। বিপদসীমার ওপরে গিয়ে পদ্মার পানি ঢুকেছে ফরিদপুর পৌর এলাকার 24 ও 25 নম্বর ওয়ার্ডে। পানিবন্দী উপজেলার লক্ষাধিক মানুষ। শরীয়তপুরে নতুন করে প্লাবিত পৌর শহরের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের 20টি গ্রাম। জেলায় পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। ঢাকা শরীয়তপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ। পানি আইছে, পানির সময় তার কিছু পাইনি, কত সাহায্য বলে দিতেছে, আমরা তো পাইতেছি না। ঘরের ভিতরে পানি চলাচল খুব কষ্ট, গরু ছাগল কষ্ট, এই লেগে রাস্তায় আইছি। মুন্সিগঞ্জে পদ্মা সংলগ্ন টঙ্গিবাড়ি, লৌহজং ও শ্রীনগরের 17টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। 29টি গ্রামে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ও ভাঙন। মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর ও পৌর এলাকার 33টি ইউনিয়নে নতুন করে পানি উঠেছে। পানিবন্দী 22,500 পরিবার। সিলেট, সুনামগঞ্জ, জামালপুর এবং নেত্রকোনায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় অঞ্চলে বর্ষণ অব্যাহত রয়েছে এবং আমাদের পূর্বাভাস অনুযায়ী এই বর্ষণ আগামী 2-3 দিন অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত 3 শতাধিক গ্রাম। দুটি বন্যায় 45,50,000 টাকা আমরা বিতরণ করেছি। 2 লাখ টাকা হচ্ছে শিশু খাদ্য, 2 লাখ টাকা গো খাদ্য। লালমনিরহাটে ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়ে গাইবান্ধায় বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানি ঢুকেছে। তবে বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নাটোরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে গাইবান্ধা ও জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধায় তো নদ নদীর পানি কতটুকু কমলো একটু জানতে চাই, এবং বানভাসীদের সবশেষ কি অবস্থা? গাইবান্ধায় কিন্তু নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আজ ভোর 6টায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে 94 সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি নতুন ব্রিজ পয়েন্টে 73 সেন্টিমিটার এবং আর একটি হচ্ছে করতোয়া নদীর পানি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে, যেটি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই করতোয়া নদীর পানির বৃদ্ধির ফলে কিন্তু আমাদের 4টি উপজেলা ছাড়িয়ে আবার নতুন করে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ী এবং সাদুল্লাপুর উপজেলারও বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। ফলে ইতিমধ্যে কিন্তু পানিবন্দী লোকের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। আর এই পানিবন্দী মানুষেরা কিন্তু চারদিকে বাড়ির চারপাশে পানি থাকায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এক কথায় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ ঘরের চারপাশে পানি। তারা কোনো রকমে উঁচু জায়গা করে রান্নার ব্যবস্থা করছেন, খাওয়ার ব্যবস্থা করছেন, ফলে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। আর এই অবস্থায় কিন্তু যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এই মানুষ কিন্তু এখন শুকনো খাবারের প্রয়োজনীয়তা অনুভব করছেন বেশি, কারণ রান্না করে খাবার উপায়টাও তাদের দিনে দিনে কমে আসছে চারপাশে পানি থাকায়। আর বিশেষ করে পয় নিষ্কাশন নিয়েও তারা অনেক সমস্যায় পড়েছেন, যা কিন্তু ইতিমধ্যে এই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আর এই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আরো কয়েকদিন আসলে পানি বৃদ্ধি পাবে। আর আরেকটা চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের গাইবান্ধায় 240 কিলোমিটার নদী রক্ষা বাঁধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে 240 কিলোমিটার বাঁধের মধ্যে কিন্তু 52টি পয়েন্টেই ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং এই যদি পানি আরো বৃদ্ধি পেতে থাকে এবং পানির চাপ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু যে কোনো এই পয়েন্ট থেকে ধসে গিয়ে কিন্তু অনেক বেশি এলাকা প্লাবিত হতে পারে। যদিও আমি রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের, তিনি জানিয়েছেন যে আপাতত তারা ঝুঁকি মনে করছেন না, তারা যেভাবে কাজ করছেন তাতে করে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন। আর জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, আর নতুন এলাকা প্লাবিত হওয়ার ফলে তারা আরো বরাদ্দ চাইবেন বলে জানিয়েছেন। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। এবারে জামালপুর থেকে জানাবেন দুলাল হোসেন। দুলাল, জামালপুরে বন্যার কি অবস্থা একটু জানতে চাই, এবং পানিবন্দী মানুষেরা কি অবস্থায় আছেন এখন? জানেন যে 2 দফার বন্যার 1 মাস পেরিয়ে 1 মাস বন্যার পানির মধ্যে কিন্তু আবার 3য় দফা বন্যার পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল 7টায় যমুনার পানি বিপদ সীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ব্রহ্মপুত্র, ঝিঞ্জিরাম, ঝিনাই সহ শাখা নদ নদীর পানিগুলো বেড়ে গেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই সব নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে জেলার 10 লক্ষাধিক লোক কিন্তু এখন পানিবন্দী রয়েছে। আমি কথা বলেছি গতকাল এবং গত পরশু 2 দিনে মাদারগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়ন এবং চরপাকেরদহ ইউনিয়নের এখানে যে পানিবন্দী মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এখনো অনেক পরিবার ত্রাণ পায়নি। আমি কথা বলেছি চরপাকেরদহ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দীর্ঘ 1 মাস এই বন্যা আর পানিবন্দী মানুষ প্রায় তার ইউনিয়ন ওয়ার্ডে প্রায় 5,000 মানুষ রয়েছে। আজ পর্যন্ত তারা কোনো ত্রাণের দেখা মেলেনি, তার জন্য তারা বহু কষ্ট কাটাচ্ছে। এছাড়া যে নদী ভাঙ্গন দেখা দিয়েছে জামালপুরের ইসলামপুরের বেরকুশা এবং জিগাতলা 2টি গ্রাম ইতিমধ্যে নদী ভাঙ্গনে কিন্তু যমুনার গর্ভে চলে গেছে। এইসব এলাকার প্রায় 4-5 হাজার পরিবার এখন গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবারদের মাঝে ত্রাণ সহায়তা যদিও দেওয়া হচ্ছে, তবে তাদের বাসস্থানে কিন্তু চরম সংকট দেখা দিয়েছে। আর এই যে 10 লক্ষ লোক পানিবন্দী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন উঁচু, এর মধ্যে প্রায় 2.5 লক্ষ পরিবার বিভিন্ন উঁচু জায়গা, ভাত এবং স্কুল কলেজে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং পয় নিষ্কাশনের বিষয়টি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং এনামুল হক সাহেবের সাথে। তিনি বলেছেন যে বানবাসী মানুষের জন্য যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে এবং আরো ত্রাণ সহায়তা দুর্যোগ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে। অতি সত্বর এসব ত্রাণ যদি চলে আসে, তাহলে বানবাসী মানুষের মধ্যে কিন্তু পৌঁছানো সম্ভব হবে। এখন ত্রাণের যতই পৌঁছানো হোক না কেন, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কমছে না। যদি দ্রুত পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী সপ্তাহ পানি বাড়তে পারে এবং এসব পানি বাড়লে কিন্তু মানুষের মধ্যে দুর্দশা বাড়বে। জামালপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে এই সর্বশেষ। গাইবান্ধা জামালপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
পদ্মায় বিলীন হয়েছে চরের বাতিঘর খ্যাত মাদারীপুরের শিবচরের এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে বন্দরখোলা ইউনিয়নের স্কুলটি ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে যায়, যার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে বুধবার মধ্যরাতে স্কুলটির 3 তলা ভবন মাঝ বরাবর 2 ভাগ হয়ে হেলে পড়ে। স্থানীয়রা জানান 2009 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি। সেখানে পড়তো শিবচরের 10টি গ্রাম ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কয়েকটি গ্রামের শিক্ষার্থীরাও। সবশেষ স্কুলটিতে পড়ছিল প্রায় 400 শিক্ষার্থী। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। পলিটেকনিকে ভর্তিতে থাকছে না বয়স সীমা, বেকারত্ব কমবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনও রাজধানীতে আসা শুরু করেনি কোরবানির পশু। হাটগুলোতে পশু আসতে আরও 3 থেকে 4 দিন লাগবে বলছেন সংশ্লিষ্টরা। এসব হাটে গরু বিক্রি শুরু হবে 28 জুলাই থেকে। পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি। 1 আগস্ট পবিত্র ঈদুল আজহা, কিন্তু এখনো জমে ওঠেনি রাজধানীর গরুর হাট। দেশের একমাত্র স্থায়ী হাট গাবতলী, বেচা বিক্রি চলে এখানে সব সময়ই, কিন্তু এখনো কোরবানির জন্য প্রস্তুতি হয়নি এ হাট। তরুণ নির্মাণ থেকে শুরু করে হাটের জায়গা কোনো কিছুই তৈরি হয়নি। হাট সংশ্লিষ্টরা বলছেন আরো কয়েকদিন সময় লাগবে কোরবানির গরুর কেনাবেচা শুরু হতে। এখনো পুরোপুরি ভাবে আসেনি, আর ওই যে 4-5 দিন আগে থেকে আসা শুরু হবে গরু। এখনো নরমাল ভাবে চলতেছে। ব্যাপারীরা জানিয়েছেন আরো 3 থেকে 4 দিন পর থেকে গরু আনা শুরু করবেন তারা। কালকে শুক্রবার আছে, কালকে থেকে বেচা বিক্রি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাদ বাকি যে গরুগুলো নামার এগুলা 2-1 দিনের ভিতরে নেমে যাবে। ঢাকায় এখন যেসব গরু আসছে তার বেশিরভাগই রাজধানীবাসীর মাংসের চাহিদা মেটাতে। এদিকে কোরবানির পশু পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য সতর্ক থাকতে কঠোর বার্তা দিয়েছেন আইজিপি। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ বার্তা দেন তিনি। যাতে করে কোনো ঝামেলা না হয়, গরুর ট্রাকগুলো পার হতে পারে ঠিকমতো করে, জনসাধারণ পার হতে পারে, গাড়িগুলো ডিসিপ্লিনে পার হতে পারে, এই জন্য এখানে চাঁদাবাজি না করতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। করোনার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণে হাটের সংখ্যা কমিয়ে এবার ইজারা দেওয়া হয়েছে মোট 16টি হাট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির হাট নিয়ে জানাতে ঢাকা ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানী কমলাপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, রাজধানীর কমলাপুর পশুর হাটে কি এখনো পশু আসা শুরু হয়েছে কিনা, হাটের প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু করোনা সংকটকাল, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কিভাবে নিশ্চিত হবে, খামারি ও হাট কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, ইজারার যে শর্ত, অর্থাৎ কমলাপুরে যে হাটটি করা হয়েছে এটি অস্থায়ী হাট। আর অস্থায়ী হাটের জন্য সিটি কর্পোরেশনের যে শর্ত সেটি হচ্ছে ঈদের দিন ধরে 5 দিন এই হাটে পশু বেচা কেনা করা যাবে। তবে যাতে পশুগুলো আগে ভাগেই বিক্রেতারা নিয়ে আসতে পারেন সে কারণে কিন্তু বুধবার রাত থেকেই রাজধানীতে পশু আসা শুরু হয়েছে। আমরা আসলে কমলাপুর যে হাটটিতে এসেছি সেই হাটটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হাটে এরই মধ্যে যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা তারা তাদের গরু নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তারা এখানে রেখেছেন এবং এখনো কিন্তু গরু আসছে। পুরোদমে আসা শুরু না হলেও অনেকে মহাসড়কের যে ঝুঁকি থাকে বা ঈদের আগে আগে মহাসড়কে যানজট তৈরি হয়, কোরবানির পশু ঠিক মতো নিয়ে আসা সম্ভব হয় না। আর সেই ঝামেলা এড়াতে অনেক ব্যবসায়ী তারা কিন্তু অনেক আগেই তাদের যে কোরবানির পশু সেই কোরবানির পশুটি এখন নিয়ে এসেছেন। আর হাটের যে প্রস্তুতি সেই হাটের প্রস্তুতি এখনো চলছে এবং এটি আসলে 28 তারিখ পর্যন্ত যে প্রস্তুতিটি আছে সেই প্রস্তুতিটি চলবেই। স্বাস্থ্যবিধির বিষয়টি যেটি বলছিলেন, আমরা বারবার করেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি শুনছিলাম বা প্রশাসনের পক্ষ থেকে যেটি শুনছিলাম যে হাটে কঠোর স্বাস্থ্যবিধি যেটি সেটা সবাইকে মানতে বাধ্য করা হবে। কিন্তু এই মুহূর্তে এই হাটে যেসব ব্যবসায়ীরা আসছেন সেই সব ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বা স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে দেখভাল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বা হাট ইজারাদারদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো সেগুলো আমাদের চোখে পড়েনি। অর্থাৎ
হাটে যেটি শর্ত ছিল, একটি জীবাণুনাশক টানেল করতে হবে, তাপমাত্রা মাপার যে ব্যবস্থা সেটি রাখতে হবে এবং সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কিন্তু এই তিনটির একটি বিষয়ও আজকে সকাল থেকে আমি যে হাটগুলোতে এসেছি সেই হাটগুলোতে একটি বিষয় আসলে আমাদের চোখে পড়েনি এবং সেই বিষয়গুলো কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ হাট শুরুর আগেই, অর্থাৎ এখন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু আসছে, ব্যবসায়ীরা আসছেন এবং তাদের মধ্যে যে স্বাস্থ্যবিধি মানা এবং তাদেরকে মানতে যে বাধ্য করা, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। 28 জুলাই থেকে গরু বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ীরা তারা এখন মূলত তাদের যে কোরবানির পশুটি, সেই পশুটি। আপনি সাথেই থাকুন, একটু মেহেরপুরের পশুরহাট পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের পশুরহাট কেমন জমেছে? দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানির, যার ফলে কিন্তু যে মেহেরপুরের যে হাটগুলো আছে এই হাটগুলোতে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের জমজমাট অবস্থান সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কিন্তু আমি যে পশুটি দাঁড়িয়েছি এখান থেকে যে গরু আছে, গরু যে আমদানি হয়েছে এইগুলো কিন্তু আসলে সকালেই থেকে যত বেলা বাড়বে তত গরুর আমদানি সংখ্যা বৃদ্ধি হবে। তবে এই হাটে যে বিক্রেতার সংখ্যাই বেশি, ক্রেতার সংখ্যা খুবই কম। যেহেতু পর্যাপ্ত গরু আসলে এখনো কিন্তু আসলে কোনো ক্রেতা এই গরু বাজারে আসেনি, এমনটি বলছেন যে বিক্রেতারা। কারণ এখানকার যে স্থানীয় যে চাহিদা সেই তুলনায় কয়েক গুণ বেশি গরু আসায় কিন্তু এই গরুর বাজারের এই অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু কম দামে গরু বিক্রি হচ্ছে। যার ফলে অনেকেই স্থানীয় বাজারের উপরে নির্ভরশীল না থেকে কিন্তু তারা ঢাকা, রাজধানী সহ বিভিন্ন জেলায় যেসব বড় বড় বিভাগীয় শহর আছে সেসব এলাকার হাটগুলোতে এখন পর্যন্ত মেহেরপুর ও রাজধানীর কমলাপুর পশুরহাট পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মীরা। রাডার ব্যবস্থা আধুনিকায়নে ফ্রান্সের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এই জন্য দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। অত্যাধুনিক রাডার ব্যবস্থা দেশের আকাশসীমার যেসব এলাকা এখনও নিয়ন্ত্রণের বাইরে, সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এসব এলাকায় ফ্লাইং বা ওভারফ্লাইংয়ের জন্য এয়ারলাইন্সগুলোর কাছ থেকে আসবে বৈদেশিক মুদ্রাও। দেশের রাডার ব্যবস্থা আধুনিক না হওয়ায় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকার আকাশপথ নিয়ন্ত্রণে নেই বাংলাদেশের। এতে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে সার্বভৌমত্ব, অন্যদিকে বিপুল রাজস্ব হারাচ্ছে দেশ। বর্তমানে ঢাকায় যে রাডার রয়েছে সেটি দিয়ে নেভিগেশন করা যায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত, আর চট্টগ্রামেরটিতে সক্ষমতা 250 নটিক্যাল মাইল। দুটিরই বয়স 30-এর বেশি। এগুলো নিয়ন্ত্রণে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবহার করা হয় সেটিও পুরনো। 2012 সালে মিয়ানমার ও ভারতের কাছ থেকে সমুদ্র সীমা আদায় হলেও এর আকাশ সীমা এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ওই সীমানায় বিদেশি কোনো উড়োজাহাজ ঢুকে পড়লেও তা জানতে পারছে না কর্তৃপক্ষ। আমরা যদি এডিএস-বি প্রত্যেকটি এয়ারপোর্টে ইনস্টল করি এবং এই রাডারের সাথে যদি এটা কম্প্যাটিবিলিটি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য এয়ারপোর্টে যে এয়ারক্রাফটগুলো মুভমেন্ট হবে সেটা খুব সহজেই আইডেন্টিফাই করা যাবে ঢাকায় বসে। সো আমার মনে হয় এটা খুবই প্রয়োজন। আমাদের ছোট্ট এয়ার স্পেসে আমাদের ভালো একটা রেডার উইথ অল দ্য মডার্ন ফ্যাসিলিটিস যদি ইনস্টল করা হয়, সেটা অবশ্যই আমাদের এয়ার স্পেস ম্যানেজমেন্টের জন্য বিরাট একটা উপকার হবে। সম্প্রতি রাডার ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে ফ্রান্সের সাথে। সেই রাডার সিস্টেম দেওয়ার ফলে বাংলাদেশের টেরিটরি দিয়ে যত প্লেন যাবে সবাই আমাদের রাডারের মধ্যে চলে আসবে এবং সবাইকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে। এখন আমরা এটা টোটালটা করতে পারি না, কারণ হলো আমাদের যে রাডার সিস্টেম তাতে সব প্লেনকে আমরা কভার করতে পারি না। আমরা তখন ক্লিয়ারলি ধরতে পারবো সবাইকে কারা কারা আমাদের উপরে। প্রত্যেকটা প্লেনকে $500 বা মিনিমাম $500 করে একটা ফি আমাদের দিকে দিতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে আকাশ সীমায় চলা উড়োজাহাজ থেকে আর্থিক সুবিধা পাচ্ছে ভারত ও মিয়ানমার। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও মেঘনা ইলিশ না পাওয়ায় বেকায়দায় ভোলার জেলে ব্যবসায়ী। মৎস্য অধিদপ্তর বলছে ডুবোচরের কারণে মাছ আসছে না নদীতে। এতে 6 মাস মাছ ধরার সময় কমে এসেছে 3 মাসে। সংকটে জেলার 5 লাখ মৎস্যজীবী। ভোলার ইলিশা মাছঘাট কয়েক বছর আগেও জেলে ব্যবসায়ী আর ক্রেতায় থাকত মুখর, এখন একেবারেই নীরব। দু একটি আড়তে বেশ কিছু ইলিশ আসলেও বেশিরভাগ আড়তদার পার করছেন অলস সময়। দৌলত খান, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরার 162টি ঘাটেই গত 3 মাস ধরে একই অবস্থা।
মার্চ এপ্রিল মাছ ধরা নিষেধ, আর মে মাসে প্রচণ্ড দাবদাহে আকাল থাকে ইলিশের। জুনে মৌসুম শুরু হলেও কয়েক বছর ধরে মাছ পেতে পেতে লেগে যাচ্ছে আগস্ট পর্যন্ত, আবার শীত আসতেই বন্ধ হয়ে যায় মৌসুম। আবার এই ফেলা এই দিন গেছে, এই দিনে ভরপুর মাছ আছে, এবার এই দিনে কোনো মাছ নেই। ইলিশের এই আকালে বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। অর্থকষ্টে 5 লাখেরও বেশি জেলে ও ব্যবসায়ী। আমাদের যেই খরচ, 10-12 জন মানুষের চা খাইতে হয়, বিড়ি সিগারেট, হেরবার তেল খরচ, তাতে আমাকে 5-6 হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমরা নদীতে যাই মাছ পাই না। নদীর সিজন 3 মাস গেছে আর 3 মাস আছে, এই 3 মাসও মাছ হয়নি। গেছে বছর যেই পরিমাণ মাছ হয়েছে এই বছর সেই পরিমাণ মাছ নাই। মৎস্য বিভাগ বলছে নদীতে অসংখ্য ডুবোচর থাকায় গতিপথ বদলেছে, সাগর থেকে আসায় বাধা পাচ্ছে ইলিশ। আগস্টের মাঝামাঝি নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ইলিশের পরিমাণও। নদীর যে ডুবোচর, এর কারণে ইলিশ মাইগ্রেশনের কিছুটা সমস্যা হয়। স্রোত বৃদ্ধি পেলে এই ডুবোচরগুলো ভেঙে যায়, আবার মাইগ্রেশনের সুযোগ তৈরি হয়, তখন ইলিশগুলো ওঠে। তো আমরা আশা করছি যে আগস্টের মাঝামাঝি থেকে বছর ইলিশ পাওয়া যাবে। ভোলায় প্রতি বছর প্রায় 1.5 থেকে 2 লাখ টন ইলিশ আড়তে আসে, ব্যবসা হয় 8 থেকে 10 হাজার কোটি টাকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, সমুদ্র থেকে জালে ইলিশ ধরা পড়ছে কেমন, আর আড়তে ইলিশের দাম দর কেমন দেখছেন? আসলে সবে মাত্র 65 দিনের যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কক্সবাজারের যে উপকূল এলাকা থেকে যে ট্রলারগুলো ছেড়ে যাওয়ার কথা সেটি যাওয়া শুরু করেছে আজকে থেকে, যদিও বা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। তারপরও আপনি দেখতে পাচ্ছেন অনেক মাঝি মাল্লা তারা রওনা হচ্ছেন গভীর সমুদ্রে যাওয়ার জন্য। গভীর সমুদ্রে গেলেই কিন্তু যে এখন যে 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার ফলে তারা মাঝিওয়ালারা বলছেন যে মা ইলিশ সেটি তারা ডিম পারবে। এখন সে সাগরের মধ্যে যে ইলিশের ভরপুর হবে সেই ইলিশ তারা আহরণ করবে সেটি বলছেন। তবে আপনি জানেন মূলত যে ট্রলারগুলো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন সেটি 10 থেকে 15 দিনের জন্য সাগরে যায়। সাগরে গিয়ে সেটি মাছ সংগ্রহ করার পর আবার তারা খুলে ফিরে আসে। মূলত আজকে থেকে তারা রওনা হবেন। আমার ঠিক পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন তারা রসদ সংগ্রহ করেছেন এবং যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে কয়েকটি ট্রলার এখান থেকে ছেড়ে যাবে। তারপরে আমরা হয়তো বলতে পারবো তারা ইলিশের দেখা কেমন পেলেন। এরপরে কক্সবাজার যে মৎস্য আড়ত রয়েছেন, আড়তে ইলিশের ভরপুর হবে যদি মাছ তারা পায়। তো আরেকটি বিষয় আপনাকে বলছি, আমি কথা বলেছি এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক আছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে তারা যে সামাজিক দূরত্ব বজায় রেখে আড়তগুলোতে তারা কাজকর্ম করছেন এবং প্রত্যেক মাঝি মাল্লাকে তারা বলছেন তারা যেহেতু যে প্রয়োজনীয় উপকরণ তারা ট্রলারের মধ্যে সংগ্রহ করে, মাস্ক এবং এই যে নিরাপদ সামগ্রী, সেই সাথে যে সকল নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো রাখা দরকার সেটি তারা রাখার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। কক্সবাজার থেকে ইলিশ ধরার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। এ পর্যায়ে ছুটির দিনে কাঁচা বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, ঈদকে সামনে রেখে বাজারে মশলার কি পরিমাণ দাম দর দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে যে বাজারটিতে আছি সেখানে কিন্তু বাজার পর্যবেক্ষণে যেটি দেখা গেছে যে মশলার দামের কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি। অন্যান্য সময় দেখা যায় কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু মশলার দামের একটি বাড়তি অবস্থা বিরাজ করে বাজারের মধ্যে, কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে কিন্তু বাজারে মশলার দামের তেমন একটা পরিবর্তন হয়নি। তবে বর্তমানে দেশে যে বন্যা পরিস্থিতির কারণে সবজির দামে কিন্তু কিছুটা এর প্রভাব পড়েছে। আমি যদি আপনাকে দেখাই যে বাজারে কিন্তু সবজির দামের দামের মধ্যে কিছুটা বাড়তি রয়েছে সবজির দাম। বেগুনের কেজি আগে ছিল 50 থেকে 60 টাকা কেজিতে, কিন্তু বর্তমানে তা বিক্রি করা হচ্ছে 70 টাকা কেজিতে। কাকরোল 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং লাউ প্রতিটি বিক্রি করা হচ্ছে 60 টাকা এবং পেঁপের কেজি বিক্রি করা হচ্ছে 30 টাকাতে। টমেটো 80 টাকা ছিল কিন্তু বর্তমানে তা 100 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। পটল আগে 30 বিক্রি করা হলো কিন্তু বর্তমানে তা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। করলা 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ বাজারে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যেটি দেখা গেছে যে বাজারে পণ্যের সরবরাহ মোটামুটি ঠিক থাকলেও কিন্তু বাজারে বেশি কিন্তু তেমন
এছাড়া ডিম বাজারে বাড়তি সেটি ডিমের দাম ছিল 105 টাকা গত সপ্তাহে ডজন প্রতি বিক্রি করা হলো, কিন্তু বর্তমানে 108 টাকা কেজি ডজনে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ডিমের দাম ডজনে প্রায় 3 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এগুলো কাঁচা বাজার থেকে আমার কাছে শেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে বয়সের কোনো সীমা থাকছে না। যে কোনো বয়সের শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। আগামী মাস থেকে শুরু হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি কার্যক্রম। ভর্তি নীতিমালার জন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় ভর্তি যোগ্যতার ক্ষেত্রে জিপিএর পয়েন্ট আগের মতোই থাকছে, তবে বয়সের কোনো সীমা থাকছে না। প্রতি বছর পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আসন খালি থাকে বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই সাথে যে কোনো বয়সী যাতে কেউ ডিপ্লোমা ডিগ্রি নিতে পারে, এজন্যই এই সিদ্ধান্ত। এতে করে বেকারত্ব অনেক কমবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটা আমরা একটা নীতিগত অবস্থান। হ্যাঁ, অনেক ধরনের আপনার ট্রেড কোর্স আছে, পেশা ভিত্তিক বৃত্তিমূলক কোর্স আছে, সেগুলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 6 এগুলো ন্যাশনাল NTVQF, যেটা আমাদের ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের আপনার লেভেল অনুযায়ী সে যে কোনো কেউ ওই 360 আওয়ার্সের কোর্স করেও স্কিল করতে পারে পার্টিকুলার ট্রেডে। সেই দর্শন থেকে সার্বিকভাবে বয়সীমা তুলে দেওয়াটাই সমীচীন। এদিকে এই সিদ্ধান্তে ভালো শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় আগ্রহ হারাবে বলছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এতে শিক্ষার মান কমে যাবে বলছে তারা। আমাদের ছেলেমেয়েরা, আমাদের সদস্যরা, পলিটেকনিকের শিক্ষক কর্মচারীরা তখন এটা এমনি মেনে নিবে না, এবং তারা আমাদের এই অস্তিত্ব রক্ষার্থে, আমাদের ইনস্টিটিউশনের ইমেজ রক্ষার্থে, কারিগরি শিক্ষার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা যেভাবে জনপ্রিয়তা অর্জন করছিল সেটা বিনষ্ট হবে, সেই কারণেই তারা মাঠে নামতে বাধ্য হবে। দেশে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আসন আছে 49,000। 511টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আসন 1,27,000। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91 জন। এখনও বিপদসীমার ওপরে বইছে ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি। রাজ্যে ক্ষতিগ্রস্ত 26 জেলার 2,500 গ্রাম, 286 আশ্রয় শিবিরে রয়েছে 47,000-এর বেশি মানুষ। বন্যায় তলিয়ে গেছে 1,19,000 হেক্টর ফসলি জমি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 123টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এদিকে প্রাণহানি না হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিহারে। রাজ্যে 10 জেলায় ক্ষতিগ্রস্ত 7.5 লাখের বেশি মানুষ। একদিন আগেও এই সংখ্যা ছিল 5 লাখের কম। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 36,000-এর বেশি মানুষকে। 14,000 মানুষ আশ্রয় নিয়েছে সরকারি 28টি কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 6,000 রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। করোনায় বিশ্বে মৃত্যু 6,35,000 ছাড়ালো। আক্রান্ত 1,56,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় বিশ্বে 2,76,000 নতুন সংক্রমণ, প্রাণহানি 6,000-এর বেশি। এর মধ্যে ভারতে নতুন শনাক্ত 48,000। দেশটিতে নতুন করে 755 জনের মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়ালো 30,000। করোনায় একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ব্রাজিলে, মারা গেছে 1,317 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু 1100-র বেশি। 24 ঘন্টায় 68,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। করোনায় ইরানে মৃত্যু 15,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 2,600-র বেশি মানুষ। কমিউনিটি পর্যায়ে সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চেয়েছে পাপুয়া নিউগিনি। দ্বিতীয় টেস্টে দাপুটে জয়ের সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে এবার সিরিজ জয়ের মিশন। অন্যদিকে দারুণ শুরুর পরও সিরিজ খোয়ানোর সামনে ওয়েস্ট ইন্ডিজ।
ইতিহাসও তাদের বিপক্ষে। 2000 সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে জয় নেই উইন্ডিজদের। আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস 2 ইনিংস মিলিয়ে 254 রান করেছেন, পাশাপাশি নিয়েছেন 3 উইকেট। বড় সংগ্রহের 500 চরিত্র সেঞ্চুরিয়ান ডম সিবলি, পেস ইউনিটে স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসরাও ছিলেন ছন্দে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে মধুর সমস্যায় ম্যানেজমেন্ট। পেস অ্যাটাকে সেরা 3 বেছে নিতে বেগ পেতে হবে। অন্যদিকে ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতা ভুগিয়েছে ক্যারিবীয়দের। 32 বছর আগের সিরিজ জয়ের ইতিহাস ফিরিয়ে আনতে এই টেস্টে শতভাগ দিতে হবে হোল্ডারদের। সেরিয়াতে টানা 9ম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল ইউভেন্টাসের। শুরুতে লিড নিয়েও উদিনেসের বিপক্ষে 2-1 গোলে হেরেছে ইউভরা। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে স্পষ্ট ইউভেন্টাসের ছন্দপতন। উদিনেসের অস্তিত্বের লড়াইয়ে থেমেছে ইউভদের শিরোপা উৎসব, যদিও টানা 9ম শিরোপা জয় দাপুটে শুরু করে তুরিনের ওল্ড লেডি। বিয়াঙ্কোনেরিদের গোলের অপেক্ষা শেষ হয় 42 মিনিটে। মাথিস ডিলিটের দক্ষতায় এগিয়ে যায় মাউরিসিও সারির দল। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউভেন্টাস। 52 মিনিটে নেতোডোভস্কি সমতায় ফেরে উদিনেসের পক্ষে গোল করে। পরে উদিনেসের জমাট রক্ষণে ব্যর্থ রোনালদো দিবালাদের গোলের চেষ্টা। উল্টো শেষ দিকে ইউভদের ভঙ্গুর রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান করে দেন উদিনেসে ফরওয়ার্ড ফোফানা। 35 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে টেবিল টপার ইউভেন্টাস সমান সংখ্যক ম্যাচ খেলে 74 পয়েন্ট নিয়ে 2-এ আটালান্টা। এই ছিল ব্রিটেন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।